হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করি প্রায় 5 বছর হয়ে গেল। তো এই বিজনেস রিলেটেড মাঝে মধ্যে কিছু কোয়েশ্চেন পাই, ডকুমেন্টস কিভাবে কালেক্ট করতে হয়, এই ইম্পোর্ট কিভাবে করব, এক্সপোর্ট কিভাবে করব। তো আজকে আমি কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আপনাদেরকে ডিটেলসে বলবো। প্রথম কোয়েশ্চেনটাই হচ্ছে যে আপনার ইম্পোর্ট এক্সপোর্ট করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়। প্রথম যে ডকুমেন্টের প্রয়োজন এটা হচ্ছে এনআইডি অথবা জাতীয় পরিচয়পত্র, যেটা থ্রুতে বাংলাদেশ সরকার জানতে পারবে যে আপনি বাংলাদেশের একজন রেসিডেন্ট। এরপরে আপনার দরকার একটা ব্যাংক অ্যাকাউন্ট। আপনি আপনার শহরের যে কোনো ব্যাংকে যে 500 থেকে 1000 টাকা, তার সাথে আপনার ছবি, তার সাথে আপনার এনআইডি, বার্থ সার্টিফিকেট অথবা অন্য কোনো তথ্য যদি প্রয়োজন হয়, এই প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে আপনি কিন্তু খুব সহজে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। তো এবার আপনার দরকার ট্রেড লাইসেন্স। আপনি বাংলাদেশে যে কোনো বিজনেস করতে চান, ছোট বড় যে কোনো বিজনেস করেন, আপনার কিন্তু একটা ট্রেড লাইসেন্স অবশ্যই প্রয়োজন। ট্রেড লাইসেন্স কালেক্ট করার জন্য আপনার নিকটবর্তী পৌরসভায় যে আপনি তথ্য, চার্জ এবং বাকি যে ডকুমেন্টস গুলো প্রয়োজন এটা দিলেই কিন্তু আপনাকে 7 থেকে 10 দিনের মধ্যে ট্রেড লাইসেন্স দিয়ে দেওয়া হবে। ট্রেড লাইসেন্সের ফিটা ডিপেন্ড করে আপনার বিজনেসের নেচারের উপরে, যে আসলে আপনি বিজনেসটা কত বড়, কত টাকার বিজনেস, কত এমপ্লয়ি এখানে কাজ করতেছে, আপনার অফিসের স্ট্রাকচার কেমন, লেআউট কেমন, যদি ফ্যাক্টরি হয় তাহলে ফ্যাক্টরি কত বড়, এরকম ইনফরমেশনের উপর ডিপেন্ড করে 2 থেকে 10,000 টাকা পর্যন্ত কিন্তু ট্রেড লাইসেন্সের ফি সিলেক্ট করা হয়। এরপরে আপনার প্রয়োজন অফিসিয়াল বিজনেস লেটার হেড। যদি আপনি আমার বিজনেস লেটার হেডের একটা স্যাম্পল দেখেন, এখানে আমার কোম্পানির নাম দেওয়া, আরো বিভিন্ন ডিটেলস দেওয়া, অ্যাড্রেস দেওয়া, নাম্বার দেওয়া, কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া। আপনি আপনার বিজনেস শুরু করার পর যখনই কোনো অফিসিয়াল কাজ করতে যাবেন, কোনো সরকারি কাজ করতে যাবেন, কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, সবকিছু কিন্তু অফিসিয়াল জিনিসপত্র এই বিজনেস লেটার হেডের উপরে প্রিন্ট করতে হবে। এরপর আপনার প্রয়োজন টিন নাম্বার অথবা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। আপনি যে কোনো প্রফেশনের সাথেই জড়িত হন না কেন, আপনি বিজনেস করেন, আপনি ফুটবল খেলেন, আপনি চাকরি করেন, আপনি অন্য যে কোনো কাজ করেন, আপনার কিন্তু একটা টিন নাম্বার থাকতে হবে। এটা থ্রুতে সরকার বুঝতে পারবে যে আসলে আপনি কত টাকা ইনকাম করতেছেন, সরকারকে কতখানি ট্যাক্স দিচ্ছেন। টিন নাম্বার পাওয়া খুবই সহজ। আপনি গুগলে যে টিন নাম্বার বাংলাদেশ অথবা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে যদি সার্চ করেন, গুগলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইখানে লগ ইন করে আপনি কিন্তু খুব সহজেই মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যেই চাইলে কিন্তু একটা টিন নাম্বার পেয়ে যাবেন। আর তারপরেও যদি প্রসেসটা আপনার কাছে একটু কমপ্লেক্স মনে হয়, আপনি রাস্তাঘাটে অনেকগুলো ছোট ছোট দোকানদারকে দেখবেন বসে আছে, যারা ভিসা অ্যাপ্লিকেশন আপনার করে দিচ্ছে, পাসপোর্টের ডিটেলস করে দিচ্ছে, তাদের কাছে দেখবেন লেখা থাকে যে টিন নাম্বার প্রয়োজন হলে এখানে যোগাযোগ করুন। আপনি কিন্তু তাদের সাথে যোগাযোগ করে 200-300 টাকা দিয়েও কিন্তু টিন নাম্বারটা বের করে নিতে পারবেন। এরপর আপনার প্রয়োজন ভ্যাট সার্টিফিকেট। আমি উপরে যে ডকুমেন্টস গুলোর কথা বললাম, এই ডকুমেন্টস গুলো নিয়ে আপনি যদি নিকটবর্তী ভ্যাট অফিসে গিয়ে অ্যাপ্লাই করেন, তাহলে খুব সহজেই ভ্যাট সার্টিফিকেট পেয়ে যাবেন। আমার জানা মতে ভ্যাট সার্টিফিকেটের জন্য তেমন কোনো এক্সট্রা টাকা দিতে হয় না, কিন্তু এখন দেশের যে সিচুয়েশন, আপনার একটু 500-1000 টাকা হয়তো চা পানির জন্য খরচ দিতে হতে পারে। যখন আপনি ভ্যাট সার্টিফিকেট পেয়ে গেলেন, ওখানে একটা নাম্বার দেখবেন, বিন নাম্বার অথবা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এই নাম্বারটা শুধুমাত্র আপনার বিজনেসের জন্যই কিন্তু করা, এবং এই নাম্বারটা আপনি এরপর যে কোনো বিজনেস করেন, ইম্পোর্ট হোক, এক্সপোর্ট হোক, আপনার মানে নর্মালও যদি আপনি কোনো ট্রেডিং বিজনেসও করেন, এই বিন নাম্বারটা কিন্তু আপনার প্রয়োজন হবে। যখন আপনি উপরে এই সব ডকুমেন্টস গুলো পেয়ে গেলেন, এবার আপনি আইআরসি অথবা ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমার জানা মতে বাংলাদেশের প্রতিটা জেলায় একটা করে ইম্পোর্ট অফিস থাকে, যেখানে গিয়ে আপনি ইম্পোর্টের যে ডকুমেন্টস গুলো প্রয়োজন, উপরে যে ডকুমেন্টস গুলোর কথা বললাম, সেটার সাথে একটা ফি জমা দিলে কিছু অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি একটা আইআরসি সার্টিফিকেট পেয়ে যাবেন। এই ফিটা ডিপেন্ড করবে আপনার বিজনেসের নেচারের উপরে। ইম্পোর্ট সার্টিফিকেটের মেয়াদ হয় 1 বছর, এবং এখানে আপনার চিন্তা করতে হবে যে আপনি একটা গোটা বছরে 12 মাসে কত টাকা পর্যন্ত ইম্পোর্ট করতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনি 1 বছরে 25 লক্ষ টাকার পণ্য ইম্পোর্ট করবেন, তাহলে এটার জন্য আপনার 5,000 টাকা জমা দিতে হবে এই লাইসেন্সটা নেওয়ার জন্য, এবং এরপর প্রতি বছর এটা যখন রিনিউ করবেন, সেটার জন্য আপনার 3,000 টাকা জমা দিতে হবে। এই রিনিউ করার সময়টা হচ্ছে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে। আবার যখন আপনার ইম্পোর্ট স্ল্যাব বেড়ে যাচ্ছে, যে এই বছর আপনি 25 লক্ষ টাকার পণ্য ইম্পোর্ট করলেন, আগামী বছর আপনি 50 লক্ষ টাকার পণ্য ইম্পোর্ট করতে পারেন, তো যখনই আপনার অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, আপনার কিন্তু চার্জটাও বেড়ে যাবে। তার মানে 50 লক্ষ টাকার জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনার 10,000 টাকা দিতে হবে। আবার যখন আপনি 1 কোটি টাকার জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনার 20,000 টাকা দিতে হবে। এইভাবে 5 কোটি এবং 5 কোটির উপরে পর্যন্ত আপনার 60,000 টাকা জমা দিয়ে লাইসেন্স নিতে হবে, এবং 5 কোটি এবং 5 কোটির উপরে যদি আপনি ইম্পোর্ট করেন, তাহলে এটার জন্য প্রতি বছর আপনার 30,000 টাকা এই লাইসেন্সটা রিনিউয়াল ফি জমা দিতে হবে। যখন আপনি আইআরসি অথবা ইম্পোর্ট সার্টিফিকেট পেয়ে গেলেন, এবার আপনার বুঝতে হবে যে আপনি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করতেছেন, এটার জন্য আলাদা কোনো পারমিশন দরকার নাকি। যেমন আপনি যদি কোনো মেশিন ইম্পোর্ট করেন, সেটার জন্য আপনার কোনো পারমিশন আলাদা করে নিতে হবে না। কিন্তু যেমন আমি আদা রসুন ইম্পোর্ট করি, এটার জন্য আমার একটা ইম্পোর্ট পারমিট নিতে হয়। আমি যখন চাল ইম্পোর্ট করি, সেটার জন্য আমার একটা রাইসের ইম্পোর্ট পারমিট নিতে হয়। এই ইম্পোর্ট পারমিট নেওয়ার জন্য আপনার 1500 থেকে 2,000 টাকা খরচ হবে। আপনি অ্যাপ্লাই করার 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু প্রোডাক্টের ইম্পোর্ট পারমিট পেয়ে যাবেন। এরপরেও যদি আপনাদের ডকুমেন্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা এই 2টা ভিডিও সেভ করে রাখতে পারেন। দ্বিতীয় প্রশ্ন আমাকে একজন করেছেন যে সে আসলে রসুন ইম্পোর্ট করতে চায়, কিন্তু তার লাইসেন্স নাই, তো আমি তাকে এনে দিতে পারবো নাকি? দেখেন, ইম্পোর্ট করা আসলে তেমন কষ্টের কিছু না। আপনি যে কোনো পণ্য ইম্পোর্ট করতে চান না কেন, আপনার প্রথমেই প্রয়োজন হচ্ছে ডকুমেন্ট, যেটা নিয়ে আমরা উপরে এতক্ষণ কথা বললাম। যখন আপনি ডকুমেন্টস গুলো পেয়ে গেলেন, এবার আপনি নির্ধারণ করতে হবে যে আপনি কোন পণ্যটা আমদানি করতে চাচ্ছেন। সেটা চাল, ডাল, কাঁঠাল, আম, জাম, যে কোনো পণ্য হোক, মেশিন, কাপড়, যে কোনো পণ্য হোক, এটা আপনি নির্ধারণ করতে হবে। যখন আপনি পণ্য নির্ধারণ করে ফেলেন, এবার আপনি পণ্যটা কোথা থেকে আমদানি করবেন, তার মানে কোন দেশ থেকে আমদানি করবেন। আপনি কি পণ্যটা
পণ্যটা ইন্ডিয়া থেকে আনবেন, চায়না থেকে আনবেন, ইউএসএ থেকে আনবেন, ব্রাজিল থেকে আনবেন, এটা নির্ধারণ করতে হবে। যখন পণ্য এবং জায়গা আপনি নির্ধারণ করে ফেলেন, এবার আপনার দরকার এক্সপোর্টার। তার মানে এই যে কথার কথা আপনি রসুন ইম্পোর্ট করতে চান, চায়না থেকে করতে চান, তাহলে চায়নাতে রসুন কে এক্সপোর্ট করে বা সাপ্লায়ার কে, তার সাথে আপনার যোগাযোগ করতে হবে। তাহলে এই জন্য ওই দেশে আগে আপনার একটা এক্সপোর্টার অথবা রপ্তানিকারক বের করতে হবে। বিজনেসের ক্ষেত্রে বায়ার পাওয়া যতটা কষ্টের বিষয়, সাপ্লায়ার পাওয়া কিন্তু একদমই কষ্টের বিষয় না। আপনি যদি একটু গুগলে গিয়েও সার্চ করেন যে আমি চায়না থেকে রসুন ইম্পোর্ট করতে চাই বাংলাদেশে, বা চায়নাতে রসুনের সাপ্লায়ার কারা আছে, আপনি এরকম অনেকগুলো কোম্পানির নাম পাবেন যারা আপনাকে এক্সপোর্ট করতে রাজি। আপনার যে কাজটা করতে হবে, আপনার একটু রিসার্চ করে দেখতে হবে যে আসলে কোম্পানিটা কি মানে লেজিট, সে কি ভালো নাকি খারাপ, টাকা মেরে দেওয়ার চান্স আছে নাকি নাই, এই বিষয়গুলো আপনার খেয়াল করতে হবে। অথবা সাপ্লায়ার পাওয়ার খুব ভালো একটা সিস্টেম হচ্ছে যে বাংলাদেশে যে মানুষগুলো অলরেডি ইম্পোর্ট করতেছে, আপনি যদি একটু তাদের সাথে যে কথা বলেন, 3-4 জনের সাথে যে কথা বলেন, আপনি কিন্তু 2-3টা ইজিলি এক্সপোর্টারের নাম্বার অথবা এক্সপোর্টারের ডিটেলস বের করে ফেলতে পারবেন। কারণ আপনি যদি গুগল থেকে কোনো এক্সপোর্টারের ডিটেলস দেন, আপনি কিন্তু প্রথমেই জানবেন না যে আসলে এক্সপোর্টারটা কেমন, ভালো নাকি খারাপ। এখানে ব্যাংক আপনাকে একটা হেল্প করতে পারবে। আপনি যখন ব্যাংকে গিয়ে এক্সপোর্টারের কোম্পানির কিছু ডিটেলস দিবেন, তখন ব্যাংক যদি এই এক্সপোর্টারের সাথে আগে কাজ করে থাকে, তাহলে ব্যাংক আপনাকে বলে দিবে যে আসলে সে বাংলাদেশে মাঝে মধ্যে এক্সপোর্ট করে এবং ব্যাংক এই বিষয়টা জানে, মানে তার ক্রেডিট রেটিং কেমন, তার লেনদেন কেমন। কিন্তু যদি এক্সপোর্টার নতুন হয়, তখন ব্যাংকের কাছেও কোনো ইনফরমেশন না হয়, তাহলে আমি ইনিশিয়ালি সাজেস্ট করবো যে এরকম এক্সপোর্টারের কাছে না যাওয়াই ভালো। যখন আপনি সাপ্লায়ার পেয়ে গেলেন, এবার আপনার সাপ্লায়ারের সাথে কথা বলতে হবে। আপনার প্রোডাক্টের দাম, প্রোডাক্ট কতদিনের মধ্যে বাংলাদেশে আসবে, প্রোডাক্টের কোন কোয়ালিটি আপনার দরকার, এই বিষয়গুলো তার সাথে কথা বলে একটা প্রাইস ফাইনালাইজ করতে হবে। যখন প্রাইস ফাইনালাইজ করা হয়ে গেল, তখন এক্সপোর্টার আপনাকে একটা প্রোফর্মা ইনভয়েস দিবে। এই প্রোফর্মা ইনভয়েসের যে ডকুমেন্টটা, এখানে সবকিছু ডিটেলসে লেখা থাকবে যে আসলে এক্সপোর্টারের কোম্পানির ডিটেলস, আপনার কোম্পানির ডিটেলস, আপনি কোন প্রোডাক্টে ইম্পোর্ট করতে যাচ্ছেন, এক্সপোর্টার এটা কতদিনের মধ্যে আপনাকে এক্সপোর্ট করবে, এই প্রোডাক্টের দাম কত, এই প্রোডাক্ট কতখানি আসছে, মানে কোয়ান্টিটি কতখানি আসছে, এই সব ডিটেলস এখানে লেখা থাকবে। যখন এক্সপোর্টার এবং আপনি ইম্পোর্টার দুইজন মিলে এই ডকুমেন্টে সাইন করে এটা ব্যাংকে জমা দিবেন, তখন ব্যাংক একটা এলসি ওপেন করবে। এলসি মানে হচ্ছে লেটার অফ ক্রেডিট। এলসি ওপেন করার জন্য আমরা উপরে যে ডকুমেন্টস গুলো কথা বললাম, তার সাথে এক্সপোর্টার আপনাকে যে প্রোফর্মা ইনভয়েসটা দিল, এটা আপনার ব্যাংকে জমা দিতে হবে। এবং তার সাথে যেই পরিমাণ টাকার আপনি ইম্পোর্টটা করতে চাচ্ছেন, কথার কথা আমরা ধরলাম আপনি $10,000 প্রোডাক্ট ইম্পোর্ট করতে যাচ্ছেন, তাহলে 122 টাকা রেট যদি আমরা এক্সচেঞ্জ রেট ধরি, তাহলে আপনার 12,22,000 টাকা ব্যাংকে গিয়ে জমা রাখতে হবে। যখন আপনি সবকিছু করে ফেললেন, তখন ব্যাংক আপনাকে একটা সুইফট কপি দিবে। এই সুইফট কপি আপনি আপনার এক্সপোর্টারকে পাঠিয়ে দিলেই এক্সপোর্টার কিন্তু ওই মালটা আপনার ওই দেশ থেকে শিপমেন্ট করে দিবে। এই যে বিগত 4-5 মিনিট ধরে যে কথাগুলো বললাম, এটাই কিন্তু ইম্পোর্ট প্রসেস, এর বাইরে কিন্তু তেমন কিছু নাই। এরপরেও যদি আপনার মনে হয় যে আপনি নিজে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারতেছেন না, তাহলে একটু আমার সাথে যোগাযোগ করবেন। প্রথম যে পণ্যটা আপনি আমদানি করতে চান, এটা আপনি চাইলে আমার লাইসেন্স দিয়েও করতে পারেন, এবং এখানে আপনার প্রথম স্টেপ থেকে লাস্ট স্টেপ পর্যন্ত আমি সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো। এবং আমি ইম্পোর্ট এক্সপোর্ট এই ডকুমেন্টস প্রসেস নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও ইউটিউবে তৈরি করেছি। এখানে কিছু ভিডিও দেওয়া থাকলো, আপনারা চাইলে এই ভিডিওগুলো কিন্তু দেখে আসতে পারেন। এখানে পুরো প্রসেসটা কিন্তু আরেকবার এক্সাম্পল সহ বলা। 3 নম্বর প্রশ্ন আমাকে একজন করেছে যে সে জিরা পাইকারি বিক্রি করতে চায় এবং এটার জন্য তার আমদানিকারকের ডিটেলস দরকার। জিরা অথবা মশলার আমার জানার মতো সবচেয়ে বড় 2টা মার্কেট হচ্ছে চিটাগংয়ে খাতুনগঞ্জ এবং ঢাকায় মৌলভীবাজার। এখানে আপনি অহরহ আড়ত পাবেন, এখানে আপনি অহরহ ইম্পোর্টার পাবেন। শুধু তাই না, আপনি যে জেলায় থাকেন ওই জেলায়ও কিন্তু একটা বড় মার্কেট থাকে, মশলার মার্কেট থাকে, শাকসবজির মার্কেট থাকে, ফলমূলের মার্কেট থাকে। আপনি ওইখানে যেও যদি একটু যোগাযোগ করেন, ওই মার্কেটেও কিন্তু আপনি 2-3 জন ইম্পোর্টারের ডিটেলস পেয়ে যাবেন। কিন্তু এখানে একটা বিষয় একটু মাথায় রাখতে হবে যে একজন বড় ইম্পোর্টার যে হয়তো মাসে 15 কনসাইনমেন্ট 20 কন্টেইনার করে ইম্পোর্ট করে, সে যে রেটটা আপনাকে দিতে পারবে, একজন ছোট ইম্পোর্টার যে 2 কন্টেইনার 3 কন্টেইনার করে ইম্পোর্ট করে, সে কিন্তু ওই রেটটা আপনাকে দিতে পারবে না। আবার আপনি নিজের জেলার কোনো আমদানিকারক অথবা ইম্পোর্টারের কাছ থেকে যদি প্রোডাক্ট নেন, আপনি কিন্তু এটা বাকিতেও নিতে পারেন। কিন্তু যখন এই জিনিসটা অন্য কোনো শহরের হয়ে যাচ্ছে, অথবা চিটাগংয়ে খাতুনগঞ্জে আপনি কারো কাছে গেলেন, তাকে গিয়ে বলেন যে ভাই আমি প্রোডাক্টটা নিতে চাই, বাট আমি টাকাটা আপনাকে 1 মাস পরে দিব, সে রাজি নাও হতে পারে। কারণ আপনি যে শহরে থাকেন সেখান থেকে চিটাগং কিন্তু অনেক দূরে হতে পারে, এবং সেখানেই আপনার নিজের শহরে যদি কোনো ইম্পোর্টার থাকে, সে আপনাকে চিনে, সে আপনাকে জানে, সে আপনার বাসার ডিটেলস জানে, সে আপনাকে বাকি দিতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ ফিল করবে। এরপরেও যদি আপনি আমদানিকারক অথবা ইম্পোর্টার না পান, একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আপনি কোন প্রোডাক্টের কোন শহরে ইম্পোর্টার খুঁজতেছেন। আমি যদি জেনে থাকি বা আমার যদি কোনো নলেজ থাকে এই বিষয়ে, আমি অবশ্যই শেয়ার করবো, অবশ্যই হেল্প করবো। 4 নম্বর প্রশ্নটা আমার একটু মজার লেগেছে। এখানে একজন আমাকে জিজ্ঞেস করলেন যে আসলে ইম্পোর্ট পারমিট কি স্পেসিফিক কোনো কোম্পানিকে দেওয়া হয়, এখানে কি সিন্ডিকেটের কোনো বিষয় আছে? দেখেন, সিন্ডিকেট করার জন্য আসলে আপনার লক্ষ লক্ষ টন ইম্পোর্ট করতে হবে। আমার মতো ছোট ব্যবসায়ী অথবা মাঝারি ব্যবসায়ী অথবা যারা হয়তো বা মাসে 1000 টন 2000 টন 100 কন্টেইনার 200 কন্টেইনার প্রোডাক্টের কাজ করে, আমরা কিন্তু চাইলেও কোনোভাবে সিন্ডিকেট করতে পারবো না, বা আপনি করতে পারবেন না।
যখন একটা গোটা মার্কেটকে কিছু কি প্লেয়ার মিলে ডমিনেট করে তখনই কিন্তু সিন্ডিকেট করা সম্ভব। এটার একটা ভালো এক্সাম্পল হচ্ছে চিনির যে মার্কেটটা। আপনি কিন্তু চিনি চাইলে 5 টন 10 টন 15 টন 20 টন করে ইম্পোর্ট করতে পারবেন না। আপনি চিনি ইম্পোর্ট করতে চাইলে আপনার পুরো জাহাজ ধরে ইম্পোর্ট করতে হবে। তো এটার জন্য প্রাণ, বসুন্ধরা, এসিআই এরকম আরো যে বড় বড় কোম্পানি আছে তারা এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকে। এখন গুটি কয়েক কোম্পানি মিলে যখন একটা পণ্য আমদানি করতেছে তখন দামটাও কিন্তু তারাই নির্ধারণ করতেছে। তো আজকে যদি বাংলাদেশে 10টা কোম্পানি মিলে চিনি ইম্পোর্ট করে তখন এই 10টা কোম্পানি মিলে ডিসাইড করতেছে যে আসলে আমি 1 কেজি চিনি বাংলাদেশে কত টাকা দিয়ে বিক্রি করব। কিন্তু আমি যে হয়তো রসুন ইম্পোর্ট করি অথবা আদা ইম্পোর্ট করি, আমি হয়তো পুরো মাসে 3 কন্টেনার থেকে 4 কন্টেনার আদা ইম্পোর্ট করি, তার মানে সব মিলে 100 টন। বাট বাংলাদেশের বাজার অথবা মার্কেটটা তো লক্ষ লক্ষ টন আদার। তাহলে এই জায়গায় আমি আসলে 4 কন্টেনার ইম্পোর্ট করে কিভাবে সিন্ডিকেট করব? এই জন্য যারা বড় বড় কোম্পানি, যারা বড় প্রোডাক্ট অনেক অনেক কোয়ান্টিটি নিয়ে আসে, তারাই সিন্ডিকেট করতে পারে চাইলে। এবং এখানে আসলে সরকারের ইন্টারভেনশন দরকার, এবং এখানে সরকারের ইন্টারভেনশন থাকেও। কারণ সরকার মাঝে মধ্যে পণ্যের দাম নির্ধারণ করে দেয় যে ভাই তুমি ইম্পোর্ট যদি করো তোমার এই দামের মধ্যে ইম্পোর্ট করতে হবে, মার্কেটে এই দামে ছাড়তে হবে। যদি তুমি করতে না পারো অথবা কোনো কারণবশত যদি মার্কেটে প্রাইস আপ ডাউন হয়ে যায় তখন সরকার কিন্তু নিজে ইম্পোর্ট করে, তার মানে তখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা বিজনেস হয়। কিন্তু কিছু কিছু পণ্যতে ছোট মাঝারি সাইজের ইম্পোর্টার যারা থাকে তারাও কিন্তু সিন্ডিকেট করতে পারে, এবং এটা বড় একটা এক্সাম্পল হচ্ছে ফলের বাজার। কিন্তু এখানে এই সিন্ডিকেটটা কিন্তু সরকারের থ্রুতে না অথবা আপনাকে লাইসেন্স দিবে না এরকম কোনো বিষয় না। এই সিস্টেমটা যেভাবে কাজ করে যে যদি আপনি বাংলাদেশে ফল ইম্পোর্ট করতে চান, আপনার বাংলাদেশ ফ্রুট অ্যাসোসিয়েশন এটা কিন্তু একটা সার্টিফিকেট প্রয়োজন হবে। তার মানে বাংলাদেশে যতগুলো ইম্পোর্টার আছে যারা এই ফল ইম্পোর্ট করে তারা মিলে অ্যাসোসিয়েশনের মেম্বার, এবং যখন আপনি ওই ইম্পোর্টটা করতে যাবেন আপনারা কিন্তু এই অ্যাসোসিয়েশনের মেম্বার হইতে হবে। এবং আমি যেহেতু নিজে ফল ইম্পোর্ট করি না এই জন্য আমার আইডিয়া একটু কম এখানে, মানে আমি যতটুকু শুনেছি যে এই সার্টিফিকেট, এই অ্যাসোসিয়েশনের মেম্বার হয়ে সার্টিফিকেটটা পেতে কিন্তু একটু সময় লাগে এবং কিছু টাকা খরচ করতে হয়, যেটা অন্যান্য বেশিরভাগ প্রোডাক্টে কিন্তু ইম্পোর্ট করতে খরচ করতে হবে না। এই অ্যাসোসিয়েশন গুলো এই জিনিসটাই চায় যে যদি আসলে ইম্পোর্টারের নাম্বার বেড়ে যায় বাংলাদেশে তাহলে তাদের বিজনেসে ক্ষতি হবে। হয়তো আজকে নওগাঁ জেলায় যদি 10 জন মিলে ফল ইম্পোর্ট করে তাহলে 10 জন মিলে মার্কেটটাকে ডমিনেট করতেছে। যখন এখানে আরো 5 জন অ্যাড হয়ে গেল তখন তার বিজনেসের কিন্তু কিছু পোর্শন এই 5 জনের কাছে চলে যাবে। কিন্তু যদি আপনি আসলে ইম্পোর্ট করতে চান আপনি খুব সহজেই কিন্তু এই বাধা বিপত্তিগুলো কাটিয়ে ইম্পোর্ট করতে পারবেন। তাহলে আজকে আমরা 4টা কোয়েশ্চেন নিয়ে কথা বললাম যে আসলে আপনি ইম্পোর্ট করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়, আপনি ইম্পোর্টের প্রসেসটা কি, আপনি ইম্পোর্ট যদি না করতে চান বাট আমদানিকারক চান, এই আমদানিকারকটা কোথায় খুঁজে পাবেন, এবং 4 নাম্বার হচ্ছে সিন্ডিকেট কাজ করে কি করে না। আশা করি আমি আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি এটা ছাড়া আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি অবশ্যই হেল্প করবো। থ্যাংক ইউ।